রায়হান সাহেব একজন বড় ব্যবসায়ী। তার স্ত্রীও ছিলেন একজন ডাক্তার। তাদের দুজনের একটি ছোট মেয়ে ছিল, নাম ছিল তার রিয়া। তারা দুজনে তাদের মেয়েকে কাজের মহিলার কাছে রেখে অফিসে যেত, আর ফিরতে অনেক রাত হয়ে যেত। কখনো সে বাবা মায়ের জন্য জেগে থাকতো, আর কখনো বা বাবা মায়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তো। শিলা, তাড়াতাড়ি করো, অফিসে লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি রেডি, চলো। আব্বু, আম্মু। রিয়া তার বাবা মায়ের কাছে এগিয়ে আসে। কিছু বলবে রিয়া? একটু তাড়াতাড়ি বলো। আব্বু, আম্মু, তোমরা আজ তাড়াতাড়ি বাসায় ফিরবে। আমার তোমাদের ছাড়া থাকতে একদমই ভাল লাগে না। কিন্তু মা, আমার তো ব্যবসায় অনেক কাজ থাকে, তাই একটু লেট হয়ে যায়। আর মা, আমাকেও সারাদিন অনেক অসুস্থ রোগী দেখতে হয়। তুমি ভালো মেয়ের মতো বুয়ার কাছে থাকবে, একটুও দুষ্টুমি করবে না, কেমন? রায়হান আর শিলা অফিসে বের হয়ে যায়, আর রিয়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। রিয়া, তুমি এখন তোমার রুমে যাও, আমি এখন ঘর পরিষ্কার করব। আমার মনটা এখন ভালো নেই, তুমি আমার সাথে খেলবে? মরণ, তোমার বাবা মা তো আমাকে এমনি এমনি টাকা দেয় না, গায়ে গতরে খাটিয়ে তারপর টাকা দেয়। এখন যাও তো, আমাকে আমার কাজ করতে দাও। রিয়া মন খারাপ করে তার রুমে চলে যায়। উফ, অনেক খিদা লেগেছে, খাবারটা খেয়ে আসি। আমার খুব ক্ষুধা পেয়েছে। ওই তো টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নাও। শোনো, আমাকে তুমি একটু খাইয়ে দিবে? আমার নিজের হাতে খেতে ভালো লাগে না। কথা শোনো মেয়ের, খাইয়ে দাও। সারাদিন খাটাখাটুনি করে সবে একটু আরাম করতে বসেছি, আমি পারবো না। যাও, নিজের হাতে খেয়ে নাও তো। ওদিকে রাতে রায়হান সাহেব আর শিলা বাড়িতে ফেরে, দেখে তাদের মেয়ে রিয়া তাদের জন্য রাত জেগে অপেক্ষা করছে। এ কি রিয়া, তুমি এখনো ঘুমাওনি? অনেক রাত হয়েছে তো মা, এরকম রাত জেগে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। এ কি মা, তোমার মন খারাপ কেন? রিয়া মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুয়া, এই বুয়া, আপা ডাকছেন? রিয়ার মন খারাপ কেন? তুমি কি ঠিক মতো খেয়াল রাখো না? কি যে বলেন আপা, আমি সারাদিনই রিয়ার সাথে থাকি, ওর সাথে খেলা করি, ওকে খাবার খাইয়ে দেই, ওকে ঘুম পাড়িয়ে দেই। আমার মনে হয় আমরা রাত করে ফিরেছি বলে ওর মন খারাপ হয়েছে। আচ্ছা মা, কাল ফ্রাইডে, কাল আমাদের কাজ অনেক কম, আমরা বিকালে বাড়িতে ফিরে তোমাকে ঘুরতে নিয়ে যাব, কেমন? সত্যি বলছো আব্বু? হ্যাঁ মা, আর তুমি যা যা কিনতে আর খেতে চাইবে তোমাকে তাই কিনে দিব। আমার লক্ষ্মী আব্বু আম্মু। পরদিন রায়হান সাহেব আর শিলা অফিসে বের হয়ে যায়। আজ আমি অনেক খুশি, আব্বু আম্মু আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তাই আজ আমি কাউকে বিরক্ত করব না, নিজের হাতেই খেয়ে নেব। রিয়া তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে অনেক রাত হয়ে যায়, কিন্তু রায়হান সাহেব আর শিলা বাড়িতে ফেরে না। রিয়া তাদের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন, মা রিয়া, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো মা। মা রিয়া, কাল হঠাৎ একটা জরুরি মিটিংয়ে আটকে পড়ে গিয়েছিলাম মা, আমরা অন্য একদিন ঘুরতে যাব, কেমন? হ্যাঁ মা, কাল আমার কাছে অনেক অসুস্থ রোগী এসেছিল, আর তার অপারেশন করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রিয়া তার বাবা মার সাথে কথা না বলে চলে যায়। এভাবেই একাকিত্বে বেড়ে উঠতে থাকে রিয়া। হঠাৎ একদিন, এই সুরি, সুরি নিবেন গো, সুরি, রেশমি সুরি, কাছের সুরি, ফিতা আছে হরেক রকমের। এই সুরি নিবেন গো, সুরি। এই ফেরিওয়ালা, দাঁড়াও। বলেন আপা, কি লাগবো? সুরি, ফিতা, চুলের ব্যান্ড সব আছে গো। আমার জন্য চুলের ফিতা দাও তো। দাঁড়ান আপা, এক্ষুনি দিচ্ছি। মা, আমাকেও চুড়ি কিনে দাও।
আমার মেয়ের জন্য 2 ডজন রেশমি চুড়ি দাও তো। এই নাও, এটা তোমার হাতে খুব সুন্দর মানাবে। রিয়া তার বাড়ির জানালা দিয়ে সব দেখতে থাকে। ইস, কি সুন্দর চুড়ি! যাই আমি ওই চুড়ি আমিও নেব। রিয়া বাইরে বের হতে যায়। এ কি রিয়া, কোথায় যাচ্ছ? ওখানে এক ফেরিওয়ালার চাচ্চু এসেছে, আমি চুড়ি কিনতে যাব। না না, যেতে হবে না, যাও তোমার রুমে যাও। রিয়া মন খারাপ করে তার রুমে চলে যায়। ওদিকে রোজ সেই ফেরিওয়ালা এসে চুড়ি ফিতা বিক্রি করে, আর রোজই রিয়া তার রুমের জানালা দিয়ে দেখতে থাকে। ইস, কত বাচ্চারা ওই ফেরিওয়ালা চাচ্চুর কাছ থেকে চুড়ি কিনছে। আমারও খুব ইচ্ছা হচ্ছে ওই চুড়িগুলা পরতে। আজ আমি বুয়াকে না জানিয়ে চুপি চুপি ওই চুড়ি কিনতে যাব। রিয়া বুয়াকে না বলে চুপি চুপি সেই ফেরিওয়ালার কাছে যায়। ফেরিওয়ালা চাচ্চু, আমাকে কিছু চুড়ি দাও না। তুমি তো খুব মিষ্টি দেখতে, তো বলো কোন চুড়ি নেবে তুমি? আমি লাল রেশমি চুড়ি নেব। এই নাও, এই চুড়ি পরলে তোমাকে আরো অনেক সুন্দর লাগবে। তোমার এই চুড়ি কিনতে কি টাকা লাগে? হ্যাঁ, তবে খুব কম দাম, মাত্র 10 টাকা। ওহ, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, চুড়ি কিনবো কিভাবে? তুমি কোন বাড়িতে থাকো? ওইটা আমার বাড়ি। আমার আব্বু আম্মু অনেক ব্যস্ত থাকে, সারাদিন অফিসে থাকে। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন বাসায় ফেরে। কাল সকালে আমি তাদের কাছ থেকে টাকা নিয়ে রাখবো। তুমি কাল আসবে, আর আমি টাকা দিয়ে তোমার কাছ থেকে চুড়ি নেব। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে আব্বু আম্মু, আমাকে 10 টাকা দেবে? তুমি টাকা দিয়ে কি করবে? না মা, এই বয়সে তোমার টাকার দরকার নেই। বলো তোমার কি চাই, আমি আজ বাসায় ফেরার সময় সব কিনে আনবো। না, আমার কিছুই চাই না। রিয়া মন খারাপ করে তার রুমে চলে যায়। পরদিন এই চুড়ি নিবেন গো, চুড়ি, কাঁচের চুড়ি, রেশমি চুড়ি, আরো আছে চুলের ফিতা। ওই তো ফেরিওয়ালা চাচ্চু এসেছে। রিয়া ফেরিওয়ালার কাছে যায়। আজ তুমি কি চুড়ি কিনবে? না, আমার আব্বু আম্মু আমার টাকা দেয়নি, আমি শুধু তোমার চুড়িগুলো দেখতে এসেছি। এই নাও, এই চুড়িগুলা তোমার। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এটা আমি তোমাকে এমনিতেই উপহার দিলাম। তোমার যখনই চুড়ি নিতে মন চাইবে আমার কাছে আসবে, আমি তোমাকে এমনিতেই চুড়ি উপহার দেব। তুমি খুব ভালো, এখন তাহলে আমি যাই। পরদিন সেই ফেরিওয়ালা আবার আসে। রিয়া আবারও তার কাছে যায়। কি আজও কি তোমার চুড়ি লাগবে? না না, তুমি খুব ভালো, তাই আজ আমি তোমার সাথে গল্প করতে এসেছি। তুমি কি আমার বন্ধু হবে? জানো, আমার কোনো বন্ধু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। জানো, আমার আব্বু আম্মু অনেক ব্যস্ত থাকে, আমার সাথে গল্প করার মতন কেউ নেই। কে বলেছে কেউ নেই? এই যে আজ থেকে আমি তোমার বন্ধু, তোমার যখনই গল্প করতে মন চাইবে তুমি আমার কাছে চলে আসবে। তুমি অনেক ভালো চাচ্চু। এভাবে রোজ ফেরিওয়ালা আসে, আর রিয়া বুয়াকে ফাঁকি দিয়ে সেই ফেরিওয়ালার সাথে গিয়ে গল্প করে। আচ্ছা রিয়া, তুমি যে আমার সাথে রোজ বাইরে এসে গল্প করো, সেটা কি তোমার বাসার কেউ জানে? না না, আব্বু আম্মুকে বললে তারা আর তোমার সাথে দেখা করতে দেবে না, আর গল্পও করতে দেবে না, আর তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু এটা তো তুমি ঠিক করনি। বাবা মাকে না জানিয়ে কিছুই করতে নেই, পরে তারা জানলে অনেক রাগ করবে তোমাকে। আজ বাসায় গিয়ে তোমার বাবা মাকে তোমার এই বন্ধুর কথা বলবে, তাহলে তারা আর রাগ করবে না।
কিন্তু তারা যদি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমার এত ভালো বন্ধুকে হারিয়ে ফেলবো। কিন্তু তাই বলে বাবা মাকে না জানিয়ে কোনো কাজ করতে নেই। ঠিক আছে, আজ আব্বু আম্মু বাসায় ফিরলে আমি তোমার কথা বলবো। অনেক দিন মেয়েটাকে সময় দেওয়া হয় না। আজ তাড়াতাড়ি বাসায় ফিরে মেয়েটাকে নিয়ে ঘুরতে বের হব। যাই, শিলার চেম্বারে গিয়ে শিলাকে নিয়ে বাসায় ফিরব। তাহলে রিয়া অনেক খুশি হবে। ওইটা কি গো? ওইটা আইসক্রিমের গাড়ি। কি আইসক্রিম? আইসক্রিম আমি অনেক পছন্দ করি, তুমি আইসক্রিম খাবে? কিন্তু আমার কাছে তো টাকা নাই। চলো, আমি তোমাকে আইসক্রিম কিনে দেব। ফেরিওয়ালা রিয়াকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য নিয়ে যায়। ওদিকে শিলা আর রায়হান দেখে ফেলে তাদের মেয়ে একজন অপরিচিত লোকের সাথে যাচ্ছে। শিলা, দেখো, আমাদের মেয়েকে ছেলে ধরে নিয়ে যাচ্ছে। চলো এক্ষুনি পুলিশে ফোন করো। এই ছেলে ধরা, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি ছেলে ধরানোই সাহেব, আমাকে ছেড়ে দিন। কে কোথায় আছো? এই ছেলে ধরাকে ধরো। আর তখনই রাস্তার সব লোকজন একসাথে জড়ো হয়ে ফেরিওয়ালাকে মারতে থাকে। আম্মু, উনি ছেলে ধরা নয়, উনি খুব ভালো। আব্বু, উনি ছেলে ধরা নয়, উনি আমার ফেরিওয়ালা চাচ্চু। ওনাকে মেরো না, ছেড়ে দাও। আমার ফেরিওয়ালা চাচ্চুকে আর মেরো না, ছেড়ে দাও না। রিয়ার কথা তার বাবা মার লোকজন কেউই শুনল না, আর সেই ফেরিওয়ালাকে মারধর করে পুলিশের কাছে দিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ। টুকু হরিপুর গ্রামে বাস করে। বাবার মাকে নিয়ে সে এই গ্রামেই থাকতো। টুকু গ্রামের সবার সাথে শুধু ঢপ দিয়ে কথা বলতো। এজন্য গ্রামের মানুষ আর তার নিজের পরিবারের মানুষ তার উপর অনেক বিরক্ত ছিল। হতচ্ছাড়া, কোথায় ছিলি তুই এতক্ষণ? তোর বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, তোকে বললাম বাড়িতে চাল নেই, আর এখন তুই বাড়িতে ফিরেছিস? মা, আসলে আমি টাকা রোজগার করতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, কয়েকদিন পর আমি অনেক টাকার মালিক হব। তা সে টাকাগুলো কোথা থেকে আসবে শুনি? আমি অনেক বড় চাকরি পেয়ে যাব মা। তাহলেই হয়েছে। সব ক্লাসে তো 2-3 বার ফেল করে তারপর পাশ করেছিস, আর ক্লাস 8-এ উঠেই তোর পড়াশোনা করলি না। তোর এই যোগ্যতায় চাকরি দেবে কোন বোকায়? দিবে মা, দিবে। এখন এসব বাদ দাও, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও তো। টুকুর মা টুকুকে খেতে দেয়। এ কি মা, পান্তা ভাত আর কাঁচা মরিচ? ঘরে আর কিছুই ছিল না, এই খাবারটাই আছে। টুকুর মা চলে যায়। আচ্ছা, ব্যাপার না, এই খাবারটাকেও পোলাও কোরমা মাংস মনে করে খেয়ে নেই। আহ, কি স্বাদ, যেন অমৃত। অনেক ভালো হয়েছে আজকের পোলাওটা, আর মাংস আর কোরমার তো জবাবই নেই। উফ, কি স্বাদ। মা, আমি যাই। এ কি, এই সাত সকালে কোথায় যাচ্ছিস শুনি? মা, আমি একজন সম্মানী মানুষ, আমার কত কাজ থাকে তুমি জানো। আমি যাই। টুকু তার বন্ধুদের সাথে কথা বলে। কিরে টুকু, তোর ঢপবাজি কেমন চলছে? কি যে বলিস, আমি সব সময় সত্যি কথা বলি তো, তাই আমাকে ঢপবাজ বলিস। সত্যি কথার কি মর্ম বুঝবি তোরা? তোদের সাথে মনে হয় আর আমার দেখা হবে না রে। কেন রে, তুই কোথায় যাবি? আসলে আমার দাদা মারা গিয়েছে, আর বাবারও বয়স হচ্ছে। দাদা অনেক সম্পত্তি রেখে গিয়েছে, ওগুলো এবার থেকে আমাকেই সামলাতে হবে। তাহলে তো অনেক জমি রেখে গিয়েছে তোর দাদা। হ্যাঁ, ওই গ্রামের প্রায় অর্ধেক জমি তো আমাদের। আমি বাবা মাকে নিয়ে সেখানেই চলে যাব। তাহলে তো জমিদার হয়ে যাবি রে। তুই কি বলিস না, সামান্য এইটুকু জমি থেকে আর জমিদার হওয়া যায়?
আমার দাদা 7 গ্রামে জমিদার ছিল। তাই নাকি? আমি শুনেছি তোর দাদা নাকি গরুর গাড়ি চালাতো। হ্যাঁ তা ঠিক, ওই জমিদারিটা সে হারিয়ে ফেলেছিল, তাই বাধ্য হয়ে তাকে কিছুদিন গরুর গাড়ি চালাতে হয়েছিল। বাবা, তাই নাকি? যাই রে, বাড়িতে ফিরতে হবে। টুকু বাড়িতে ফেরে। এই যে জমিদার সাহেব ফিরেছেন। সারা দিন টই টই করে ঘুরে আর ঠিক খাওয়ার সময় বাড়িতে ফেরা। তা খাবার কোথা থেকে আসে শুনি? মা, সব সময় তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন? তুই তোর বাপের দিকে একটু খেয়াল কর। সে তো এখন আর কাজ কাম করতে পারে না, সংসারটা তো আর এভাবে চলে না। তুই এবার কাজের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে মা, আমি কালই শহরে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। আর এমনিতেও তো সবাই আমাকে কাজে নেয়ার জন্য লাইন দিয়ে আছে। টুকু শহরে যায়। পথে তো অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, কাছে যা আছে তা দিয়ে কিছুদিন তো চলতে হবে, কিন্তু রিক্সা ভাড়াটা এখান থেকে খরচ করা যাবে না। টুকু এক রিক্সাওয়ালাকে ডাকে। এই রিক্সা যাবে নাকি? হ্যাঁ ভাই, ওঠেন। টুকু রিক্সায় ওঠে। অনেকক্ষণ ধরে রিক্সা চলতে থাকে। ভাই, অনেকক্ষণ ধরে তো রিক্সা চালাচ্ছি, আপনি কোথায় নামবেন? ওই তো আর একটু সামনে চলেন। এই তো এখানে রাখো। এই বড় বাড়িটা দেখেছো? এটা কিন্তু আমার বাড়ি। এ কি ভাই, চলে যাচ্ছেন যে? আমার ভাড়াটা দেন। তোমার কি মনে হয় ভাড়া না দিয়ে আমি চলে যাব নাকি? দাঁড়াও, ভাড়া দিচ্ছি। আমি মানিব্যাগটা ভুলে রেখে এসেছিলাম। তুমি এখানে 2 মিনিট অপেক্ষা করো, আমি এসে ভাড়া দিয়ে দিচ্ছি। না ভাই, আগে ভাড়া দিয়ে যান। আরে ভাই, টাকাটা বাড়ি থেকে আনতে হবে তো নাকি? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, আমি দাঁড়িয়ে আছি। বেশ অনেকক্ষণ পার হয়ে যায়। টুকু আর ফেরে না। সে একটি জায়গায় চুপ করে লুকিয়ে থাকে। এ কি, এতক্ষণ অপেক্ষা করছি, এখনো তো উনি ফিরল না। এরপর আরো কিছুক্ষণ রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকে, আর একসময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। বুঝেছি, এখানে দাঁড়িয়ে থাকলেও উনি আর ফিরবে না। লোকটা আমার সাথে ঢপবাজি করেছে। রিক্সাওয়ালা চলে যায়, আর সেই সুযোগে টুকু বেরিয়ে আসে। হঠাৎ একজন লোকের সাথে তার দেখা হয়। কে ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে ভাই, আমি আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে এখানে এসেছি। উনি আজকে বিদেশ থেকে ফিরবেন, কিন্তু ওনার ফ্লাইট আজ বাতিল হয়ে গিয়েছে, তাই কয়েকদিন থাকার জন্য একটা জায়গা খুঁজছিলাম। ও আচ্ছা ভাই, আমি আমার এক বন্ধুর সাথে এই বাড়িতে একটা রুম নিয়ে থাকি। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, তবে খাওয়ার ব্যবস্থা আপনাকে বাইরে করে নিতে হবে। কোনো সমস্যা নেই। তা ভাড়া কত? ভাই, ভাড়াটা একটু বেশি পড়বে, আর ভাড়াটাও অগ্রিম দিতে হবে। আমি আপনার 1 বছরে যা ভাড়া হয় তার চেয়ে বেশি দিয়ে যাব। শুধু আমার বড় ভাইকে ফিরতে দিন। আমার বড় ভাইয়ের বিদেশে ব্যবসা আছে, আর উনি রাস্তায় কোনো ফকির দেখলে কম করে তাকে 10,000 টাকা ভিক্ষা দেয়। কিছুক্ষণ পর থাকার ব্যবস্থা তো হলো, এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে। যাই, একটা খাবারের দোকানে যাই। টুকু হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের সামনে যায় এবং সেখানে গিয়ে সে কাঁদতে থাকে। এ কি ভাই, আপনি কাঁদছেন কেন? গত 2 দিন আগে আমার বড় ভাই মারা গেছে। আমি তাকে অনেক ভালোবাসতাম, আর আপনি দেখতে আমার বড় ভাইয়ের মতো। কাঁদেন না ভাই, যার যাওয়ার সে তো যাবেই। ভাই, তাই বলে এত মিল, সেই চোখ, সেই নাক, সেই মুখ। আহারে, মনে করবেন আজ থেকে আমি আপনার বড় ভাই। আপনার মুখটা দেখে মনে হচ্ছে কিছু খান নাই। বসেন বসেন, কিছু খেয়ে নেন। এই এই তোরা আমার ছোট ভাইকে খাবার দে। টুকু সব খাবার খেয়ে নেয়। ভাই, কত হয়েছে? এসব আপনি কি বলছেন? একটু আগেই তো বললাম আমি আপনার বড় ভাই, আর ছোট ভাইয়ের কাছ থেকে কি টাকা নেওয়া যায়?
ঠিক আছে বড় ভাই, তাহলে আমি মাঝে মাঝে এসে আপনার সাথে দেখা করে যাব। আচ্ছা ভাই। পরদিন টুকু চাকরির জন্য এক অফিসে যায়। সে অফিস রুমের সামনে বসে থাকে। কিছুক্ষণ পর একজন লোক আসে সেখানে। টুকু তার কাছে যায়। কে ভাই আপনি? দেখে তো মনে হচ্ছে চাকরির খোঁজে এসেছেন। তা ভ্যাকেন্সি তো খালি নেই। তা আপনি কে ভাই? আমি কে? যে অফিসে আপনি চাকরির জন্য এসেছেন সে অফিসের মালিক আমি। ও আচ্ছা, তাই নাকি? তুমি এখানে দাঁড়াও, আমি একটু ভেতর থেকে আসি। টুকু ভেতরে যায়। এ কি ভাই, বস এখনো আসেনি? বসের একটা মিটিং পড়ে গিয়েছিল, এক্ষুনি এসে যাবেন। আপনি একটু বসেন। লোকটি অফিস রুমে প্রবেশ করে। এই তো বস চলে এসেছে। টুকু অবাক হয়ে উঠে দাঁড়ায়। এ কি স্যার, আপনি উঠে দাঁড়িয়েছেন কেন? বসেন বসেন। না 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 না, আমি বসবো না, আমার চাকরির দরকার নেই। এই বলে টুকু দৌড়ে পালিয়ে যায়। এ কি, আমি করলামটা কি? হ্যাঁ, এই ঢপবাজি করে সব জায়গাতেই জেতা যায় না। ধুর 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 ধুর, জীবনে আর ঢপবাজি করবো না। মাইয়া মানুষের চুল বিক্রি করতে করতে গ্রামটারে টাক বানায় ফেললুম। কারো লাল চুল তো কারো কালো চুল, চুল আর চুল। এইভাবে চলতে থাকলে এই ধনী হইতে আর দেরি হইও না, খালি টাকা আর টাকা। আরে ও রাকেশ দা, যাও কই গো এই ভর দুপুরে? কোথায় আর যাবো বলো তো? এই কাল একটু কেনাকাটা করতে শহরে গিয়েছিলাম। যাবার সময় বউ বারবার করে বলে দিয়েছিল তার চুলের ফিতা যেন কিনে আনি, কিন্তু গঞ্জ থেকে আর সকালে বাড়ি এসে দেখলুম আমার বউয়ের মাথায় আর একটাও চুল নেই। কি এক বিপদ বলো তো দাদা। বলো কি, পাশের গ্রামের একটা মহিলার মাথায় নাকি চুল নেই, কিন্তু এ তো দেখি এ গ্রামেও শুরু হয়ে গেল। বলো কি ভাই, এই পাশের গ্রামের খবর তো শুনি নাই আগে। এই এখন উপায় কি বলো তো? উপায় আর কি হইব, নিজের চুল যাতে রাতের বেলায় চুরি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হইব। বাড়ি যাও ভাই, বাইরে আর থাইকো না। সেই রাতে আবারও চুল চুরি করার জন্য বল্টু চোরা বের হলো। বাড়িতে বাড়িতে চুল চুরি করতে গিয়ে দেখলো কোনো মহিলার মাথায় চুল নেই, সব মহিলাই টাক। এই সব মহিলা চুল চুরি করে ফেলেছি রে। এই এখন কি করি? এই চুল না পাইলে কি বিক্রি করুম? কি যে করি? থাক, আজ রাইতে আর চুল খুঁজতে যাবো না, যাই নদী থেকে মাছ ধইরা আনি। মাছ ধইরা আই না ফ্রাই কইরা খামো, কাল থেকে পাশের গ্রামে চুরি করতে যাবো। এই বলে বল্টু চোরা নদীর দিকে হাঁটতে শুরু করলো। বড় বড় চুলের কেউ একজন নদীর পাশে বসে আছে। মাথায় এত বড় বড় চুল দেখে বল্টু চোরা নিজেকে সামলে রাখতে পারলো না, আর সে আস্তে আস্তে গিয়ে তার সব চুল এক পোঁচে কেটে ফেললো আর সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু সে যার চুল কেটেছিল সে কোনো মানুষ ছিল না, সে ছিল এক জলপরী। এই, কে আমার চুল কেটে নিয়ে গেলি? আমার এত সুন্দর চুলগুলো কেটে নিয়ে গেল, আমি তোকে ছাড়বো না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই বলে জলপরী কাঁদতে শুরু করলো। এ আমার চুল কেটে নিয়ে গেছে, আমি ওকে ছাড়বো না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এভাবে অনেকক্ষণ ধরে জলপরী কাঁদতেই থাকে। এদিকে জলপরীকে এভাবে কাঁদতে শুনে পানি থেকে এবং জলপরীর সর্দারনি চলে আসে। কি হয়েছে রে, তুই এত কাঁদছিস কেন? আর তুই টেকো হলি কিভাবে? ও মা, কি বিশ্রী দেখতে লাগছে। জলপরী তখন তার সর্দারনির কাছে সব ঘটনা খুলে বলল এবং জলপরী অনুরোধ করলো কিছুদিনের জন্য তাকে মানুষের রূপ দিতে। সর্দারনি তাকে মানুষের রূপ প্রদান করলো আর বলল, এই নে, তোকে মানুষের রূপ দিলাম, তুই এই চোরকে ধরে আমাদের রাজ্যে নিয়ে আসবি, আর চোরকে আমাদের এই পানিপুরিতে আনতে পারলেই আবার তোর চুল তুই ফিরে পাবি। এই বলে সর্দারনি সেখান থেকে চলে গেল আর জলপরী তখন চোরকে ধরতে গ্রাম্য বউ সেজে চোরের বাড়িতে চলে গেল।
এই যে শুনছেন, কেউ আছেন? এত রাইতে আবার কে ডাইলো? চুল চুরি করে এই বাড়িতে এসেছি, এটা আবার দেখে ফেললো নাকি? এই কে রে? এত রাতে কে কে ডাকে? আমি অনেক বিপদে পড়েছি। এই যে শুনুন না, আমি পাশের গ্রামে থাকি, শহরে এক বাসায় কাজ করি। আজ বাড়ি ফিরতে না একটু দেরি হয়ে গেছে। রাতের বেলা ভয় ভয় লাগছিল, তাই আর কি। ওই নদীর ওপারে আমার গ্রাম, কিন্তু এত রাতে নদীর ধারে যেতে আমার অনেক ভয় লাগছে। আপনি যদি আমাকে একটু এগিয়ে দিতেন, অনেক উপকার হতো আমার। বাহ, মায়াডার মাথার চুলগুলো তো অনেক বড় বড় দেখছি। বাহ বাহ, এই চুলগুলো নিতে পারলে তো অনেক টাকাই বেচতে পারবো। বল্টু চোরা ভাবলো এইটাই সুযোগ। এই সুযোগে সে মহিলার মাথার সব চুল কেটে নিতে পারবে। বল্টু চোরা এবং জলপরি তখন হাঁটতে হাঁটতে নদীর কাছে চলে গেল। আপনাকে না অনেক ধন্যবাদ আমাকে এই পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে ওই নৌকা পর্যন্ত এগিয়ে দিলে আরো উপকার হতো। বল্টু চোরা যখনই তার পা পানিতে নামালো, পানিতে পড়ার সাথে সাথে সে মহিলা থেকে জলপরীর রূপ ধারণ করলো, আর তার মাথায় আগের মতো চুল হয়ে গেল। ওরে বাবা রে, ওরে মারে, আমাকে বাঁচাও, বাঁচাও কেউ। এই আমি এই পানিতে ডুবে গেলাম রে, আমার কেউ বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। বল্টু চোরাও পানির নিচে ডুবে গিয়ে উচিত শিক্ষা পেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো।